আমি যেদিন আর্মিতে জয়েন করলাম সেদিন আমাকে কড়া কিছু ইনস্ট্রাকশন দেওয়া হলো, কিছু কটু কথাও শুনতে হয়েছিল আমার ফিটনেস নিয়ে। যদিও আমি লম্বার দিক দিয়ে খারাপ ছিলাম না, তবে স্বাস্থ্যটা তেমন একটা আর্মি সুলভ ছিল না। বাড়িতে প্রচুর খাওয়া দাওয়ার অনিয়ম করতাম, তবে সেটা নিয়ে কখনোই কারো কাছে কোনো কথা শুনতে হয়নি, আজ শুনতে হচ্ছে। এবার ইনস্ট্রাকশনের পয়েন্টগুলো এখানে তুলে ধরি। নাম্বার 1, নিজের মোবাইল ফোন জমা রাখতে হবে। 3 মাস ট্রেনিং, এর মধ্যে একটা বারও মোবাইল ফোন চাওয়া যাবে না। নাম্বার 2, অফিসার যা বলে তাই শুনতে হবে। যদি অফিসার বলে পাহাড়ের উপরে উঠে যাও আর সেখান থেকে লাফ দিয়ে পড়ে মরে যাও, তাই করতে হবে, কোনো কথা বলা যাবে না। নাম্বার 3, বাড়িতে বারবার ফোন করার জন্য রিকোয়েস্ট করা যাবে না, এমনকি বাড়ি থেকে আসা কল কোনো জরুরি কল না হলে সেটা তোমাকে দেওয়া হবে না। ট্রেনিং এর সময় এইসব নিয়ে কখনোই কোনো কমপ্লেন করা যাবে না। নাম্বার 4, অসুস্থ হওয়া যাবে না। নাম্বার 5, অজুহাত নামক হাতটা আজকে কেটে ফেলতে হবে। আমার জন্য আলাদা আরো একটি ইনস্ট্রাকশন দেওয়া হলো, সেটা হলো প্রত্যেক দিন 200টা করে পুশ আপ দিয়ে অফিসারকে রিপোর্ট করতে হবে, তাও আবার 1 ঘন্টার ভিতরে। অনেক কথাই হলো, এবার আমার পরিচয়টা দেই। আমার নাম তারিফ, থাকি যাত্রাবাড়ি। আমরা 2 ভাই, আমি ছোট, বড় ভাই অলরেডি আর্মিতে আছে, বর্তমানে সোমালিয়াতে আছে। তাই আর্মিতে কিভাবে আসলাম সেটা না বললেও চলবে, আশা করি বুঝতে পেরেছেন। তবে এখানে আসার জন্য নরিনের আলাদা একটা তাগিদ ছিল। নরিনকে সেটা নিয়ে পরে কথা বলি, আগে কাজের কথায় আসি। কথা ছিল প্রত্যেকদিন 200টা করে পুশ আপ দিতে হবে। তবে আজকে প্রথম দিন আমি 30টা দিয়ে কুপকাত আর নড়তে পারছিলাম না। কথা ছিল 200টা পুশ আপ দিলে আজকে দুপুরে খেতে পারবো। 200টা পুশ আপ দিতেও পারলাম না, সেদিন আর দুপুরে খেতেও পারলাম না। অবশ্য রাতে খাবার পেয়েছিলাম, তারপরের দিন আবার পুশ আপ। তবে আজকে 10টা দিয়েই আমি কুপকাত, শরীর নিয়ে নড়তে পারছিলাম না, মনে হচ্ছিল হাত ভেঙে যাচ্ছে। অফিসার আজকে আরো একটি ইনস্ট্রাকশন দিয়েছে, আমি যদি 200টা পুশ আপ 1 ঘন্টার মধ্যে না দিতে পারি তাহলে পানিশমেন্ট আছে। কি আর করার, দিতে তো পারলাম না। তারপর পানিশমেন্টটাই নিয়ে নিলাম। পানিশমেন্ট হলো দুপুরের খাবারটা 1 পায়ের উপর দাঁড়িয়ে খেতে হবে। তারপর সেটাই হলো 1 পায়ের উপর দাঁড়িয়ে দুপুরের খাবার খেলাম। অনেক কষ্টের কথা বললাম তাই না? এবার চলুন আসল কষ্টের কথায় আসি। নরিনকে আমি 3 বছর আগে থেকে চিনি। ধানমন্ডিতে ভার্সিটিতে থাকাকালীন ওর সাথে পরিচয়, রিলেশন হয়। অনেক ভালোবাসতাম ওকে, অনেক। আমাদের সম্পর্কটা লুকানো ছিল না, আমার বাবা মা আগে থেকে জানতো। নরিনও ওর বাবা মার সাথে আমার পরিচয় করে দিয়েছিল। বাবা সরকারি কর্মকর্তা, বড় ভাই আর্মিতে থাকে, আমিও কিছুদিনের মধ্যে আর্মিতে চলে যাব। এগুলো শোনার পর তার বাবা আমাকে তার ছেলের আসনে বসিয়ে দিল। আপনি এখন হয়তো মনে মনে ভাবতে পারেন এইগুলো কি করে কষ্টের গল্প হয়। জানেন, প্রচন্ড ঝালের আগে মুখটা কিছুক্ষণের জন্য মিষ্টি অনুভব হয়। এই গল্পগুলো হলো সেই কিছুক্ষণের জন্য মিষ্টি। নরিনদের বাসায় আমার বাবা মা দুজনেই যায় আমাদের ব্যাপারে কথা বলার জন্য। সেখানে কথা হলো আমি আর্মিতে জয়েন করার 1 বছর পর আমাদের বিয়ে হবে। তারপর আমার বাবা মা সেদিন নরিনকে আংটি পরিয়ে আসলেন। তার 7 দিন পর আমি এখানে পুশ আপ দিতে দিতে মরে যাচ্ছি। এখানে আসার আগে নরিনের সাথে আমার কথা হয়েছিল। এখানে আসার পর জানি আমি নরিনকে ফোন করে জানাই, তবে জানাতে পারিনি। জাস্ট বাড়িতে একটু ফোন করে জানিয়েছিলাম আমি এখানে এসেছি। এই পর্যন্তই। 1 সপ্তাহ কেটে গেল, তবে কোনো পানিশমেন্টে আমার ডেভেলপ হচ্ছে না। একদিন হঠাৎ অফিসার জিজ্ঞেস করলো প্রেম টেম করো নাকি। আমি সোজা বলে দিলাম না। অফিসার তখন আবার জিজ্ঞেস করলো সত্যি করে বলো, যদি সত্যি না বলো তাহলে কিন্তু আরো 100 পুশ আপ বাড়িয়ে দেবো। তখন আমি বললাম প্রেম করি না, তবে আমার একটা মেয়ের সাথে বিয়ে ঠিক। অফিসার তখন বললো মেয়েটার নাম কি নরিন। আমি তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমি মনে মনে ভাবলাম সে কি করে জানলো। তারপর অফিসার আমার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসতে লাগলো আর বলতে লাগলো যদি প্রত্যেকদিন 200টা পুশ আপ দিতে পারো তাহলে নরিনের সাথে 200 সেকেন্ড করে কথা বলতে দেবো। যদি 200টার একটাও কম হয় তাহলে সময় কাউন্ট হবে না, আর যদি বেশি হয় তাহলে বেশি সময় কাউন্ট হবে। 200 সেকেন্ড মানে হচ্ছে 3 মিনিট 20 সেকেন্ড। তারপর আমি চিৎকার করে ইয়েস স্যার বলে পুশ আপ দিতে শুরু করলাম। সেদিন আমি অনেক কষ্টে 79টি পুশ আপ দিয়েছিলাম। সেটা ছিল আমার জীবনের সর্বোচ্চ রেকর্ড। 1 মাস ধরে আমি এই সেশনে আছি, পাশাপাশি আরো ট্রেনিং করছি। তবে আগের থেকে পুশ আপ কিছুটা হালকা হয়ে গেছে, এখন মোটামুটি ভালোই দিতে পারি। যদিও 200 দেওয়ার আগেই আমার স্ট্যামিনা শেষ হয়ে যায়। 2 মাস পর আমার সেই শুভক্ষণ আসলো যেদিন আমি প্রথম 200টা পুশ আপ দিলাম। সেদিন আমি আনন্দে তালে বেতালে অফিসারকে জড়িয়ে ধরেছিলাম, কারণ নরিনের সাথে কথা বলার জন্য অফিসারের ঘড়িতে 3 মিনিট 20 সেকেন্ড যোগ হয়ে গেছে আমার। সেদিন রাতে আমি কথা বলছিলাম আর অফিসার আমার পাশে দাঁড়িয়েছিল স্টপ ওয়াচ নিয়ে। আমি কল দিয়ে নরিনকে বললাম তাড়াতাড়ি কথা শেষ করতে হবে, আমার কিন্তু সময় খুব কম। নরিন তখন বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাড়াতাড়ি কথা শেষ করবো। যার সাথে আমার এত কথা তার সাথে 3 মিনিট আমি কি বলবো বুঝতেই পারছিলাম না। কেমন আছো, কি করো, এইসব বলে আর কোনো কথাই খুঁজে পাচ্ছিলাম না। 3 মিনিটে আমি তার সাথে কি কথা বলবো। তারপর থেকে আমি প্রত্যেকদিন কষ্ট করে 200টা পুশ আপ দিতাম আর নরিনের সাথে 3 মিনিট 20 সেকেন্ড করে কথা বলতাম। 1 সপ্তাহ কথা বলার পর আমার মন বলছিল না। তারপর আমি নরিনকে বললাম টানা 1 সপ্তাহ কথা বলবো না, 1 সপ্তাহ সময় একত্রিত করে একসাথে কথা বলবো। নরিন রাজি হলো। তারপরের দিন থেকে আমি সমস্ত সময় একত্রিত করতে লাগলাম। প্রত্যেকদিন আমি 200টার বেশি পুশ আপ দিতে লাগলাম। তারপর এভাবে 1 সপ্তাহ কেটে গেল। 1 সপ্তাহে 23 মিনিট 38 সেকেন্ড হয়ে গেল আমার। ঠিক সেদিন বাড়ি থেকে কল আসলো। অফিসার আগেই বলেছিল কোনো জরুরি কল না আসলে আমাকে দেওয়া হবে না, কিন্তু সেদিন দিতে আমি বুঝতে পারলাম আমার ভাই সোমালিয়াতে যুদ্ধ অবস্থায় আছে, কত মানুষ মারা যাচ্ছে। আজকে বুঝি খুব খারাপ একটা সংবাদ শুনতে যাচ্ছি। তারপর আমি ফোনটা নিয়ে দেখলাম না, ভাইয়ের কিছু হয়নি, তবে নরিন অ্যাক্সিডেন্ট করেছে। আমার ভাই আমার জন্য 3 দিনের ছুটির ব্যবস্থা করেছে। আমার এখনই বাড়িতে যেতে হবে নরিনকে দেখতে। আমি সাথে সাথে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তবে আমি বাড়িতে যাওয়ার আগেই নরিন হসপিটালে মৃত্যুবরণ করেছে। রেপ এন্ড মার্ডার কেস, তাও আবার দিনে দুপুরে বাসের মধ্যে। নরিনের কথা অনুযায়ী যাত্রাবাড়ির সমস্ত যাত্রী নামিয়ে দেওয়ার পর নরিনকে বলা হয়েছিল আপনি একটু পরে নামুন, ধীরস্থে নামতে পারবেন, তবে সমস্ত
যাত্রী নামার পর তাকে আর নামতে দেওয়া হয়নি, দরজা বন্ধ করা হয়েছিল। 3 দিন ছুটি আর কাটাতে ইচ্ছে করলো না, বাড়িতে থাকতে পারছিলাম না। 2 দিনের দিনই আবার ক্যাম্পে ফিরে আসলাম। আসার পরে অফিসার আমাকে জিজ্ঞেস করলো নওরিনের কি অবস্থা। আমি কিছুই বলতে পারলাম না। পরে সন্ধ্যায় অফিসারের ক্যাম্পে গিয়ে অফিসারকে বললাম আপনার ঘড়িটা দিন। অফিসার ঘড়িটা দিয়ে দিলেন। এই প্রথম তিনি সাথে আসলেন না। আমিও নির্ভয়ে সেখান থেকে বের হয়ে আসলাম। সেখান থেকে বের হয়ে এসে একটা নির্জন জায়গায় গিয়ে বারবার আমি নওরিনকে কল দিতে লাগলাম, আর ওভাস থেকে বলতেছিল নাম্বার বন্ধ আছে। আমার 23 মিনিট 38 সেকেন্ড আর ভোরায় না।